দুটো বাচ্চা ছেলে, গ্রামের ছেলে যখন করে ফেলেছে, আমরা তাকে ধরে বাড়িতে বসিয়ে বললাম, বলি দেখ বাবা যা হয়ে গেছে গেছে, তোরা বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, আমাকে ফিরিয়ে দে। বলতে আমার ঘরের ভিতরে ওরা বসে বললো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার যা যা নিচে আমরা আমরা সব দিয়ে দেবো। সে ভিডিও আমার কাছে আছে, ওরা যে রাজি হয়েছে সে ভিডিও আমার কাছে আছে, সব ঠিক আছে। তারপরে ওরা যখন বললো যে দিয়ে দেবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি অনেক আনন্দ পেয়ে গেলাম যে আমার হারানো জিনিস আমি ফিরে পেয়ে গেছি, ঠিক আছে। তার কিছুক্ষণ পরে ওই পুলিশ চলে আসে। পুলিশ আসার পরে ঘর ভিতরে গেল, গিয়ে তারপরে ওই দুটো বাচ্চাকে কি বললো আমি জানি না, আমাকে তো বার করে দিয়েছে ঘর ভিতর থেকে। দুটো বাচ্চাকে পুলিশ গিয়ে কি বললো আর আমি জানি না। তারপরে পুলিশ দুটো বাচ্চাকে ঘর ভিতর থেকে বার করে আনলো, এনে বললো চল গাড়ি ওঠ। হ্যাঁ, যখন গাড়ি তোলে তখন একটা বাচ্চা চড় মারলো, মেরে বললো এই টাকা সনে কোথায় রেখেছি বল, ঠিক আছে। তখন ওই বাচ্চাটা বলছে আবু সিদ্দিকের নাম বলে দিয়েছে, আমার ভাইপোর নাম বলছে। হ্যাঁ, কিন্তু আমার ভাইপো তখন ওর মার দুদিন আগে জয়নগর স্পন্দনে অপারেশন হয়েছে, ও সেইখানে ছিল। আর যেদিনে চুরিটা হয় ওই আমাদের বাড়িতে আমার ভাইপো ছিল না, আমাদের বাড়িতে টোটাল কেউ ছিল না, আমরা তো থাকি না তো ভাই। না 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 না, ওটা ওটা কি হয়েছে শুনুন। ভাইপোকে যখন নিয়ে ওই যে পুলিশ তুলে নিয়ে চলে গেল, যাওয়ার পরে আমাকেও বলছে তুই গাড়ি ওঠ। আমি বলছি স্যার আমার ঘরে চুরি হয়েছে, আমি কেন উঠবো? বলছে বেশি কথা না বলে তুই গাড়ি ওঠ, বলে আমাকেও নিয়ে চলে গেল থানার ভিতরে। ওনার নামটা আমরা কোনোদিন থানায় যাইনি তো, আমরা জানি না তো। হ্যাঁ, আমার জ্ঞানাই কোনোদিন থানায় যায়নি। হ্যাঁ, তারপরে থানার ভিতরে নিয়ে গিয়ে আমাদের চারজনকে বসিয়ে দিয়েছে এক জায়গায়। দেওয়ার পরে একটা একটা বাচ্চাকে ভিতরে নিয়ে যাচ্ছে আর বাইরে নিয়ে আসছে, ভিতরে নিয়ে যাচ্ছে তারপরে আমার কাছে নিয়ে আসছে। ঠিক 3 নম্বরে আমার ভাইপোকে নিয়ে 4টে পুলিশ, রাজদীপ সরকার বলে ওই একজনের নাম চিনি খালি, রাজদীপ সরকার বলে ও, আর ওর সঙ্গে আরো 4টে সহকর্মী কে কে আমি জানি না, নাম জানি না, ছবি দেখলে আমি ঠিক বলে দেবো যে এরা। ওরা ওই 4-5 জন মিলে ওই যে ঘর ভিতরে নিয়ে গিয়ে আমার সামনে আমার ভাইপোকে কুত্তার মতো খালি মারছে। আমার সেইটা আমি ভুলতে পারছি না। আমার ভাইপো আমার পায়ে জড়িয়ে ধরেছে, ও কাকা তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। আমার সামনে ওই স্যারটাকে বলছে স্যার আমার একটা কিডনি কেটে দাও, আমার কাছে নেই, আমি কোথায় পাবো, আমি তো চুরি করিনি। ওইটা আমি ভুলতে পারছি না, আর ওইটা আমি ভুলতে পারছি না কিভাবে যে কুত্তার মতো মেরেছে। আপনাকে টাকা কি চেয়েছিল? টাকাটা কেউ চায়নি। তারপরে যখন ওই রাত্রেবেলা যে আমাদের সবাইকে নিয়ে গেল, তো রাতভর মেরেছে, ঠিক আছে। তারপরের দিন সকাল হয়ে গিয়েছে, ঠিক আছে। সকাল থেকে সন্ধ্যা বন্ধু চলছে, ওইভাবে চলছে। ভাইবোকে বারবার মারছে, হ্যাঁ বলছে দিবি চ। ও ও ও ও তখন ঘরে গিয়ে বলছে আমার কাছে নেই, আমি কোথায় পাবো দেবো। এই ভরে দিন ভোরটা কেটে যায়, ঠিক আছে। তারপরে যখন রাত্রেবেলা যখন ফের সন্ধ্যার সময় যখন বেধড়ক মারছে, ফের ও বলছে হ্যাঁ আমি দিয়ে দেবো, কিন্তু ওর কাছে নেই তো কোথায় দেবে। তখন তার মধ্যে আমার আরেকটা দাদা বাইরে ছিল, ওই থানার সামনে বাইরে ছিল ও। তারপরে যখন রাজদীপ বাবু আমার ভাইবোকে নিয়ে ফের যখন ঘরে যায়, ঠিক আছে, ঘরে গেলে ওই রাস্তায় আমার দাদা বলে ও স্যার আমার ভাইবোকে ছেড়ে নিন, যা কিছু পয়সা নিয়ে নিন। তখন উনি বলছে না, আমাকে 2 লাখ টাকা দিলে তবে আমি ছাড়বো। তারপরে আমার দাদা ওই পুলিশটার হাতে পায়ে ধরে ওই কোথাতে যাই না, তখন নামিয়েছিলাম ভিতরে 1,75,000 টাকা তখন আমার দাদা দিয়েছে। দেওয়ার পরে তখনও মার বন্ধ হয়নি। তখন তারপরে রাত্রেবেলা 8টার সময়, হ্যাঁ মানে আনুমানিক 8টা বাজে তখন, ঠিক আছে। তখন বড়বাবু রুমের ভিতরে আমাকে নিয়েছে। তার আগে আমার কিন্তু ফোনটা কেড়ে নিয়েছিল, গিয়েই মাত্র আমার ফোনটা কেড়ে নিয়েছিল। ফোনটা যদি আমার কাছে থাকতো আমি যে কোনো ভাবে ঘরে ফোন করতাম যে ওই ভাইপোকে আর বাঁচাবে না, তোমরা যে কোনো ভাবে পয়সা করি যা যেটা আছে তোমাদের হাতে কানে যা যেটা আছে রেডি করো, তাহলে আমার ভাইপো আর মরে যেত না। আমার তো ফোনটা কেড়ে নিয়েছিল, আমার সাথে কারো টোটাল যোগাযোগ করতে দেয় না, থানার সামনে আসতে দেয় না তো কাউকে। আচ্ছা, তারপরে যখন রাত্রেবেলা বড়বাবু রুমে আমাকে ডাকলো, দেখে রাজদীপ স্যার বলে ও আমার ভাইপোকে নিয়ে বড়বাবু রুমে আসলো, ঠিক আছে। এসে বড়বাবুর সামনে আমাকে বসিয়েছে। আর ওই রাজদীপ স্যার তখন আমার ভাইপোর পায়ে তখন সাপ করলো লাঠি নিয়ে, তখন মারছে তখন, ঠিক আছে। তখন মারছে তো ভাইপো কাঁদছে আর বলছে হ্যাঁ স্যার আমি নিচে আমি দিয়ে দেবো। হ্যাঁ, এবারে ফের যে রাজি করে নিল, নেওয়ার পরে এবারে
ওই রাজদীপ স্যার বলছে, বলে ঠিক আছে ঘরে যাব ঘরে যাব। হ্যাঁ, এবারে তখন ওই যখন মানে রাজদীপ স্যারকে রাজদীপ স্যার রাজি করিয়েছে, ঠিক আছে, তখন বড়বাবু রাজদীপ স্যারকে বলছে এইবারের ঘরে নিয়ে যা, নিয়ে গিয়ে যদি বা না দেয় নিয়ে আসবি, ফের এসে জামা প্যান্ট খুলে দিবি, ন্যাংডো করে দিয়ে পায়ে দড়ি বেঁধে আর টাঙিয়ে দিবি। আমার সামনে বলছে, তখন আমি নেই। আমি ভাবছি এবার আমার ভাইপোর কি হবে। তারপরে ওই আমার আমার হাতে ফোনটা আমাকে দিয়ে দেয়, দিয়ে বললো তুই এবারে বাইরে যা। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে গিয়ে মতন আমার ওয়াইফকে ফোন করেছি, করে বলছি তোমরা যে কোনো ভাবে যার কাছে যা যেখানে আছে, যার হাতে কানে নাকে যা যেখানে আছে, এই জিনিসগুলো তোমরা যে কোনো ভাবে তোমরা রেডি করে রাখো, নাহলে ভাইপো আর বাঁচাবে না। আমার বউ বলছে, বলে এই দেখো আমাদের হাতে কানে যা যেখানে আছে সেগুলো আমি রেডি করলাম, কিন্তু টাকা তো ঘরে নেই, পয়সা নেই, আমরা কোথায় পাবো তো। তারপরে আমি বললাম আমাদের আশেপাশে কারোর কাছ থেকে কমসম ধার করে যে কোনো ভাবে কিছু টাকা রেডি করো। আমার দিদি তাড়াতাড়ি করে, আমাদের বাড়ির সামনে একটা হিন্দু বৌদি আছে, হিন্দু বৌদিকে পায়ে ধরেছে, বলছে বৌদি তোমাদের কাছে যা পয়সা আছে তো, বলতে সেই বৌদির কাছে যা ছিল সেই পয়সা আর ওই আমাদের ঘরে সে কানের হাতের ফাতে যেগুলো ছিল সেইগুলো রেডি করে রেখেছিল সামনে, ঠিক আছে। রাখার পরে তারপরে রাজদীপ স্যার আমার ভাইপোকে নিয়ে গেল। তখন আমার ভাবি, কিন্তু ভাবির অপারেশন, তখন পেট কাটা, তখন ঘরে, তখন ভাবি খালি কাঁদতেছে, ঠিক আছে। এবারে ভাইপোকে যেমন নিয়ে গেছে বাড়িতে, ভাবি তখন তো মানে কাঁদতে পারছে না, রক্ত বার হচ্ছে পেটে থেকে, ঠিক আছে। এবারে ভাইপো খালি বলছে, ও স্যার একটু পানি দাও না, কারা কারা দোষী, পানি দাও না, এক মিনিট বলছি। তারপরে নয় আমাদের ফ্রিজটা খুলে ওই রাজদীপ স্যার এরকম আমার ভাইপোকে ঘা ধাক্কা দিলাম, ফ্রিজের ভিতরে খাবার করে মেরে দিয়েছে, ঠিক আছে। সেগুলো সবাই দেখেছে, আমাদের গ্রামের সবাই দেখেছে। তারপরে ওই টাকা পাকা গুলো নিয়ে থানায় চলে যায়, ঠিক আছে। ওরা ওই মানে 30,000, মানে যেটা আমার হয়েছিল চুরি মেন ততগুলো তো পায় না, তো ওরা যা যেখানে পেয়েছিল ওইটা ওই হিন্দু বৌদির কাছ থেকে ওই সেইটা নিয়ে রেখেছিল, ঠিক আছে। ওইটা আর ওই সোনা মানে একটা ওই বাউটি, একটা চেন আর আংটি দুটো, আর একজোড় মানে বলছে ওই কানে ছিল একজোড়, ঠিক আছে। এই কটা জিনিস নিয়ে থানায় গেল, আমার ভাইপোকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে ও নিয়ে গেছে, ঠিক আছে। নিয়ে গিয়ে বলছে, বলে ঠিক আছে আমরা মাল গেছি পেয়ে গেছি, চোর চোর তো ধরা গেছে পড়ে, এবারে তোর ভাইপোর নামে একটা কেস কর। আমি বলছি, ও স্যার কেন, আমার ভাইপো তো ওটা, আমার মেয়ে 3টে, আমার ছেলে নেই, ঠিক আছে। আর ওই আমাদের 4 ভাইয়ের মধ্যে একটাই ভাইপো, যার কারণে ওর আমরা প্রচুর ভালোবাসতাম, ঠিক আছে। এবারে বলছে কেস করতে হবে তোর। আমি বলছি না স্যার, আমি কেন করবো কেস করবো, ওটা তো আমার ভাইপো। বলছে না, আমাকে এমন ভাবে বুঝিয়ে দিয়েছে তো, আমি তো কোনোদিন থানায় যাইনি, আমি তো জানি না ওসব, ঠিক আছে। আমাকে বললো ছোট মতো একটা হালকা করে দিয়ে দিতে হবে, কে দিতে হবে আইন হিসাবে। আমি বলছি না স্যার। বলছে হ্যাঁ তোর একটা কেস করতে হবে, বলে একটা কি লিখলো জানি না, আমাকে বললো সই করে দে একটা, বলে আমি সই করে দিলাম। তারপরে আমাকে বললো তুই এবারে ঘরে চলে যা, ঠিক আছে। আমি ওই রাত্রেবেলা তখন 12টার মতো বাজে, আমাদের গ্রামের সব ছেলেপুলেদের সাথে আমি ঘরে চলে এলাম। আর বললো তোর কালকের ভাইপোকে চালান করে দেবো, ঠিক আছে। আর বললাম আচ্ছা ঠিক আছে ও স্যার, আর কিছু হবে না তো? বলছে না না কিছু হবে না, ঘরে চলে আসবে। ওই যে তারপরের দিন আমি জেলে গিয়ে দেখি না, মানে ইয়েতে মানে কাকদ্বীপ কোর্টে জামিন করাতে গিয়ে দেখছি ওর তখন মানে প্রচুর বাড়াবাড়ি, তখন ওর মানে ফেটে ফুটে রক্তপাত হয়ে গেছে, তো ওর কিন্তু পিছন থেকে তখন রক্ত বার হচ্ছিল, ঠিক আছে। তারপর আমি জামিন করালাম, ঠিক আছে। জামিন করে নিয়ে ডাইরেক্ট ওকে আমাদের গ্রামীণ হসপিটাল নিয়ে গেলাম, আর ঘরে নিয়ে যায়নি। তখন তো ও তো হাঁটতে পারছিল না, 4-5 জন মিলে আস্তে আস্তে ধরে নিয়ে গাড়ি তুলে নিয়েছি, ঠিক আছে। নিয়ে গ্রামীণ হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে ওরা দেখে বললো যে এর খুব বাড়াবাড়ি, এর মানে মানে ভালো কোথাও একটু তাকাতে হবে, ঠিক আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলে ওই রাত্রেবেলা তো রাত হয়ে গেছে, রাত্রেবেলা ঘরে নিয়ে যায়। ওরা কিছু ওই কি কথা দিল, মানে ওই টার্গেট দিল, দেওয়ার পরে আমরা ঘরে নিয়ে যাই। ঘরে নিয়ে যাওয়ার পরে রাত টোকা ছিল। সকালবেলা আমরা সংগ্রামপুর একটা বেসরকারি দাখানায় নিয়ে গেলাম, ঠিক আছে। বেসরকারি দাখানাতে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু দেখে বললো, বলে গিয়ে আমি পারবো না, তোমরা ডায়মন্ডে চলে যাও, ঠিক আছে। তখন ভাইপোর আস্তে আস্তে রক্ত বমি হওয়া চালু হয়েছে, ঠিক আছে। রক্ত বমি তখন হচ্ছে, হালকা হালকা হচ্ছে। তারপরে আমরা ডায়মন্ডে একটা বেসরকারি দাখানাতে নিয়ে গিয়ে অ্যাডমিট করলাম।
ওরা বললো ঠিক আছে আমরা দেখছি। তারপরে ওই দেখছি করে করে একটা রাত পার হয়ে গেল, ডাক্তার নেই। তারপরে দেখছি যে শ্বাসকষ্ট হচ্ছে, ওর শ্বাসকষ্ট যখন হচ্ছে ওইখান থেকে ড্যামলে ফের আরেকটা স্পেশাল দাওয়াখানাতে নিয়ে গেল। তারা বললো ঠিক আছে আমরা সব রিপোর্টগুলো করবো, রিপোর্টে করে তারপরে আমরা বলবো ঠিক আছে। এবারে এইখানে সব রিপোর্টগুলো হলো, রিপোর্টগুলো হওয়ার পরে বললো তোমার ভাইপোর দুটো কিডনি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এবারে পাগল হয়ে গেছি সব, এবারে কি হবে, আর তো হবে না। হ্যাঁ, বলছে না তোমরা চাপ নিওনি, ভালো জায়গায় তোমরা ওই চিত্তরঞ্জন নাকি ওই, হ্যাঁ হ্যাঁ, ওইখানে নিয়ে যাও। বলতে আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দেখি না বেড নেই, কিছু নেই। সেদিনে রবিবার ছিল তো, আর রথ ছিল, বেড নেই কিচ্ছু নেই। ওইভাবে রেখে দিয়েছে, ফেলে রেখে দিয়েছে ওকে। খালি সেই কি একটা দিয়েছে, গ্যাস না কি দিয়েছে মুখে, গ্যাস ফেলে রেখেছে। ঠিক আছে, রাতভর ছিল। তারপরে দেখছি আর এইখান থেকে খুব বাড়াবাড়ি হয়ে গেছে যখন, এবারে শ্বাসকষ্ট হচ্ছে প্রচুর। তারপরে দেখছি আর হবে না, এবারে ওইখান থেকে সকাল 8টা, মোটামুটি 8টা-9টার পরে ওই চিত্তরঞ্জনের কাছে একটা অন্য একটা মানে বেসরকারি দাওয়াখানাতে সেইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ভাইপোকে অ্যাডমিট করা হয়। ঠিক আছে, অ্যাডমিট করানোর পরে ওরা সেই হাতে পায়ে কিসব সব দেখতেছে, দিয়ে বললো আইসিইউ না কি বলে না, সেই আইসিইউ রুমে তার আগে না কিসে সেই তার ভিতরে রেখে দিয়েছে। আমাদের কারবার ঢুকতে দেয়নি ভিতরে। ঠিক আছে, ওইভাবে ভাইপো ছিল। তার কিছুক্ষণ পরে আমাদের গ্রামের দুটো টিএমসি পার্টির মানে সদস্য ছিল না, তারা দুজন আসে। তারা দুজন এসে আমাকে, আর তারপরে আমাদের সবাইকে বললো ঠিক আছে আমরা তোমাদের পাশে আছি, আমরা চেষ্টা করবো যাতে ও ভালো হয়ে যায়। তখন ওর পুরো শ্বাসকষ্ট চালু হয়ে গেছে। তখন একবার করে অনেকক্ষণ পরে একবার করে নিচ্ছে, খালি একবার করে। তখন গোড়া মানে কিচ্ছু নেই তখন। ঠিক আছে, তারপরে ওই ছেলে দুটো, ওই পার্টি ছেলে দুটো বললো যে বড়বাবু আসছে। ঠিক আছে, থানার বড়বাবু আসছে। আমি শুনে তখন আশ্চর্য গেছি, থানার বড়বাবু যে আমাদের কাছে আসছে মানে আমাদের তো ভাগ্য ভালো আর কারো আছে। থানার বড়বাবু আসলো, 4-5 জন স্টাফ নিয়ে আসলো। এসে ডাক্তারবাবুর কাছে গেল, গিয়ে কি মোটামুটি আধা ঘন্টার মতো হবে, কি কোথায় বললো আমরা জানি না। আমরা তো বাইরে সব কান্নাকাটি পড়ে গেছে, আমরা সব কান্নাকাটি করছি। তারপরে ওই টিএমসি পার্টির ওই ছেলে দুটোকে বড়বাবু বললো এই 50,000 টাকা রেখে দাও তোমরা, দিয়ে এর মানে যা খরচা হবে সব আনিয়ে দেবো। যদি বা এর কিডনি খারাপ হয়ে যায়, আমাদের সামনে বলে যেটা বলছে, যদি বা এর কিডনি খারাপ হয়ে যায় যা খরচা হবে টোটাল আনিয়ে দেবো। ওই পার্টির ছেলে দুটোকে বললো। হ্যাঁ, বললো এই টাকাটা এখন রেখে দাও, কারো ফাঁদে দেবে না, যা খরচা হবে তোমরা করো, যাতে ও ভালো হয়ে যায় আর তোমরা থাকবে সঙ্গে বলে। ওই ছেলে দুটো আমাদের সাথে আছে। কোন থানার বড়বাবু? ওটা আমাদের ধোলা থানার বড়বাবু। ওটাই রাজদীপ? না রাজদীপ না, ওইটা যাই হোক। হ্যাঁ, আচ্ছা। তারপরে ওই ছেলে দুটো আমাদের সঙ্গে আছে। থানার স্টাফটা বললো আমরা বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে বলে ওরা পার হয়ে গেল। ওই পার্টির ছেলে দুটো আমাদের সঙ্গে তারপরে ছিল। ঠিক আছে, থাকতে থাকতে এবারে তখন ভাইপোর অনেক শ্বাসকষ্ট যখন চালু হয়ে যাচ্ছে, এবারে তারপরে 8টার দিকে ভাইপো মরে গেছে। আমাকে কিবার বলেনি, আমার কাকার ছেলেটা আমাকে বলছে, বলে এই চল নোনো এখন ভালো আছে, তুই ঘরে চ। হ্যাঁ, আমি ভেবেছি হয়তো ভালো আছে, ঠিক আছে আমি তাহলে ঘরে চলে যাই। 4-5 দিন 6 দিন আমি ঘুমনি খাওয়ানি দাওয়ানি, ভাইপো গেলে তো খালি ঘুরেছি, আমাদের ঘরে চলে গেছে। তখন যে ওই যে ভাইপো মরে গেছে আমি তো জানতে পারিনি, আমাকে কেউ জানতে জানে পাগলা হয়ে যাবে। আমার সামনে তো মেরেছে মারগুলো, এখন আমি আর ঘুমাতে পারছি না সেইগুলো। মারা যাওয়ার পরে কি পুলিশের থেকে কেউ যোগাযোগ করেছিল কি যে আপনাকে ফোন করেছিল বা কিছু, যে ঘটনাটা যাতে? না আর কিছু হয়নি। তারপরে তো আমি তো পুরো, তারপরে ওই লাস্ট কি কোথা হয়েছে আর আমি জানি না, আমি তো পাগল হয়ে গেছি তো কাঁদতে কাঁদতে।